সন্তু নেমে এলো বাগানে। কাকাবাবুর পায়ের কাছে একটা চায়ের ট্রে, তাতে দুটি কাপেই চা ঢালা হয়েছিল। কিন্তু কাকাবাবু ছাড়া বাগানে আর কোনো লোককে দেখতে পাওয়া গেল না। কাকাবাবু প্রথমটাই সন্তুকে দেখতে পেলেন না। কাকাবাবু কিছু একটা নিয়ে চিন্তা করছেন। সন্তু তাই কোনো কথা না বলে এগিয়ে গেল বাঁধের দিকে। এখানে নদী বেশ চওড়া, সকালের আলোয় রূপোর মতো ঝকঝক করছে। নদী দেখতে সন্তুর সবসময় ভালো লাগে। কোনো নদী এরকম নয়। কতদিন আগে থেকেই বইছে নদী। এর দুপারে কত মানুষ থেকে গেছে, কত গ্রাম নগর ধ্বংস হয়েছে, তবু নদী ঠিক একই রকমভাবে বয়ে চলেছে। সন্তুর ইচ্ছে হলো এই নদীতে নেমে একবার সাঁতার কাটবে। জোজোকে ডাকা দরকার। জোজো অবশ্য সাঁতার জানে না, জলকে ভয় পায়। তবু জোজোকে পাড়ে দাঁড় করিয়ে রাখা যাবে। একদম একলা একলা জলে নামতে ভালো লাগে না। এখানে আর কেউ স্নান করছেও না। দুই একটা মাছ ধরা নৌকো দেখা যাচ্ছে শুধু। সন্তু বাঁধ থেকে নেমে আসতেই কাকাবাবু তাকে দেখতে পেয়ে বললেন, সবাই এখনও ঘুমোচ্ছে? এবার ডাকো, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়া যাক। সন্তু জিজ্ঞেস করলো, আমরা কি একদম চান টান করে বেরোবো, না দুপুরে আবার ফিরে আসবো? কাকাবাবু বললেন, এখনও গরম বেশি পড়েনি, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। হাম্পি দেখতে অনেকক্ষণ লাগবে। সবাই মিলে চান করতে গেলে দেরি হয়ে যাবে না? এই সময় দেখা গেল রঞ্জন আর রিঙ্কু নেমে আসছে বাগানের দিকে। রঞ্জনের চুল উস্কো খুস্কো, চোখে এখনও ঘুম লেগে আছে মনে হয়। রিঙ্কু কিন্তু এর মধ্যেই বেশ ফিটফাট হয়ে গিয়েছে। রঞ্জন একটু দূর থেকেই বলল, সুপ্রভাত কাকাবাবু, আপনার কাছে ঘড়ি আছে? এই রিঙ্কু শুধু শুধু আমাকে ধাক্কা মেরে মেরে বিছানা থেকে তুলল। আমি যত বলছি এখন 6:30-র বেশি হতেই পারে না, এখনও ভোর হয়েছে। কাকাবাবু হাসতে হাসতে বললেন, আমার হাতে ঘড়ি নেই, কিন্তু আকাশে তো মস্ত বড় একটা ঘড়ি রয়েছে। সেটার দিকে তাকিয়েই বলা যায় এখন অন্তত 8:30 বেজে গেছে। রঞ্জন বলল, তাহলে তো ঠিকই আছে। দক্ষিণ দেশে 9টার পর সকাল হয়, তার আগেকার সময়টাকে এরা বলে ভোর। রিঙ্কু বলল, রঞ্জনকে না ডাকলে ও সারাদিন ঘুমাতে পারে জানেন? রঞ্জন বলল, তা তো বোঝাই যায়। আমার মানে স্বাস্থ্য কত ভালো। আবার দরকার হলে আমি সারা রাত জেগে থাকতে পারি। এখন একখানা বেশ ভালো করে অবগাহন স্নান করতে হবে। কি বলো শ্রীমান সন্তু? আমার সঙ্গে সন্তরণ প্রতিযোগিতা হবে নাকি? শুনেছি তুমি ভালো সাঁতার জানো। তুঙ্গভদ্রা নদী এপার ওপারে করবার বাজি ফেলবে? হঠাৎ রঞ্জন অন্যদের দিকে তাকিয়ে বলল, আরে বাংলা খেলা তো কাল রাত্রিরেই শেষ হয়ে গেছে। আমি এত কষ্ট করে বাংলা বলছি কেন? গুড মর্নিংয়ের বদলে সুপ্রভাত বলে ফেললুম। আর সারাদিন প্রাণ ভরে ইংরেজি বলবো। রিঙ্কু বলল, শুধু শুধু ইংরেজি বলার দরকারই বা কি? গুড মর্নিংয়ের বদলে সুপ্রভাত শুনতে তো বেশ ভালোই লাগে। রঞ্জন বলল, তুমি বাজে কথা বলো না। তোমার কাল সবচেয়ে বেশি ফাইন হয়েছে। টাকাটা তুমি আজই সন্তুর কাছে জমা করে দাও। মেরে দেওয়ার চেষ্টা করো না। কাল রাত্রিরে খাওয়া দাওয়ার পর হিসেব করা হয়েছিল কে কতগুলো ইংরেজি বলে ফেলেছে। রিঙ্কু আর রঞ্জন প্রায় সমান সমান। রিঙ্কু 28 টাকা আর রঞ্জনের 27। রঞ্জন আবার সন্তুকে বলল, কি আমার সঙ্গে সুইমিং কম্পিটিশনে নামতে রাজি আছো? তুঙ্গভদ্রা এপার ওপার, 100 টাকা বাজি, চ্যালেঞ্জ। রিঙ্কু বলল, রাজি হয়ে যা সন্তু, 100 টাকা পেয়ে যাবি। রঞ্জন সাঁতারই জানে না। রঞ্জন আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, আমি সাঁতার জানি না? আমি একটা জেনুইন বাঙাল। আমার 7 পুরুষ পূর্ব বাংলার নদী নালার দেশে। তুমি জানো ওখানে 4 বছরের বাচ্চারাও পুকুরে ডুব সাঁতার দিতে শিখে যায়। রিঙ্কু বলল, তুমি তো আর কোনোদিন পূর্ব বাংলায় ছিলে না। তোমায় আমি কোনোদিন সাঁতার কাটতেও দেখিনি। রঞ্জন বলল, দেখোনি, আজ দেখিয়ে দিচ্ছি। আমি কলকাতার গঙ্গা কতবার এপার ওপার করেছি। ও হ্যাঁ, জোজো কোথায়? সে নিশ্চয়ই আমার থেকেও বড় চ্যাম্পিয়ন। জোজো খুব সম্ভব কোনো সমুদ্র এপার ওপার করেছে। সন্তু বলল, জোজো এখনও জাগেনি। কাকাবাবু বললেন, তোমাদের সাঁতারের কেরামতি এখন দেখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তোমরা যদি স্নান করেই বেরোতে চাও তো বাথরুমে স্নান করে নাও। আমার মনে হয় হাম্পি দেখতে হলে তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। রঞ্জন বলল, কাকাবাবু আপনারা সন্তুর চা খাওয়া হয়ে গেছে দেখছি। আমরাও এই বাগানে বসেই বেডটি খাবো। এই সন্তু, একটু চায়ের কথা বলে দে না ভাইটি। সবাই একসঙ্গে হেসে উঠল। কাকাবাবু বললেন, সন্তু চা খায়নি আমার সঙ্গে, অন্য একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি চা খেতে খেতে গল্প করছিলেন আমার সঙ্গে। গেস্ট হাউসের একজন বেয়ারা এদিকে আসছিল কাপগুলো নিতে। তাকেই বলে দেওয়া হলো চায়ের কথা। দোতলার বারান্দায় দেখা গেল জোজোকে। সন্তু তাকে হাতছানি দিয়ে ডাকল। রঞ্জন জিজ্ঞেস করল, আচ্ছা কাকাবাবু,
আমরা যে হাম্পি দেখতে যাচ্ছি সেখানে আসলে কি দেখার আছে, একটু বুঝিয়ে বলুন তো। কাকাবাবু বললেন, হাম্পি এখানকার একটি গ্রামের নাম। এককালে ওইখানে ছিল বিজয়নগর রাজ্যের রাজধানী। বিজয়নগরের কথা ইতিহাসে পড়েছ নিশ্চয়ই। রঞ্জন বলল, আমি অঙ্কে খুব ভালো তো, সেজন্য ইতিহাস আর ভূগোলে খুব কাঁচা। তাছাড়া স্কুল ছাড়বার পর তো আর ইতিহাস পড়িনি। বিজয়নগর নামে একটা রাজ্য ছিল বুঝি? রিঙ্কু ধমক দিয়ে বলল, এই রঞ্জন, তুমি বিজয়নগরের কথা জানো না? বিজয়নগর আর বাহামণি এই দুটো রাজ্যের মধ্যে সবসময় লড়াই হতো। সন্তু বলল, হরিহর আর বুক নামে দুই ভাই বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ ভারতে। দিল্লিতে তখন পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের আমল। সেটা 14th সেঞ্চুরির মাঝামাঝি। রঞ্জন সন্তুর কাঁধে হাত দিয়ে বলল, বাহ, তোর তো বেশ ইতিহাসের মাথা, সেঞ্চুরি পর্যন্ত মনে আছে। হ্যাঁ বুঝলাম, বিজয়নগর নামে একটি রাজ্য ছিল, তার রাজারা সবসময় মারপিট করত। তারপর? কাকাবাবু বললেন, হাম্পিতে সেই এককালের বিরাট শহর বিজয়নগরের রুইন্স আছে, সেগুলোই দেখতে যাচ্ছি। রঞ্জন অবহেলার সঙ্গে বলল, ও হিস্টোরিক্যাল রুইন্স, তার মানে তো 2-4টে ভাঙা দেওয়াল আর আধখানা মন্দির আর একটা লম্বা ধ্যাড়েঙ্গা গেট। যে জায়গায় হাতি থাকতো সেই জায়গাটা দেখিয়ে গাইডরা বলবে এটাই ছিল মহারানীর প্রাসাদ। এই তো, এ আর দেখতে কতক্ষণ লাগবে? বড় জোর 1 ঘন্টা। এই হিস্টোরিক্যাল টুইন্সগুলো সাধারণত খুব বোরিং হয়। রিঙ্কু বলল, মোটেই না, আমার এসবগুলো দেখতে খুব ভালো লাগে। রঞ্জন বলল, ঠিক আছে, আমি গাছতলায় শুয়ে থাকবো, তোমরা যত খুশি পেট ভরে দেখো, 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি তো লাগবে না, লাঞ্চের আগেই শেষ হয়ে যাবে। আমি বলি কি, এই গেস্ট হাউস ছাড়ার কোনো দরকার নেই, আমরা এখানেই ফিরে আসবো, আবার রাত্রিটা জমিয়ে আড্ডা দেওয়া যাবে। জোজো বাগানে এসে সন্তুর পাশে দাঁড়িয়েছে। সে জিজ্ঞেস করল, হাম্পিতে যদি ভাঙাচুরা জিনিস ছাড়া আর কিছুই দেখবার না থাকে, তাহলে ওই মোহন সিং সেখানে যেতে আমাদের বারণ করলো কেন? কাকাবাবুকে শাসালোই বা কেন? রঞ্জন বলল, দ্যাট ইজ $1 মিলিয়ন কোশ্চেন। আমি ঠিক সেই কথাই ভাবছিলাম। আমরা হাম্পি বেড়াতে গেলে ওর অসুবিধার কি আছে? তাছাড়া ওই গন্ডারটা কাকাবাবুকে 50,000 টাকার একটা কাজ দিতে চেয়েছিল। কাকাবাবু বললেন, এখন একটু একটু মনে পড়ছে, ওই মোহন সিংয়ের ভাই সুরজ সিংকে আমি একবার জব্দ করেছিলাম। সুরজ সিং এখন জেল খাটছে, সেই জন্যই আমার উপর মোহন সিংয়ের রাগ থাকতে পারে। 50,000 টাকার লোভটা কেন দেখিয়েছিল বুঝতে পারছি না। আমাকে কোনো ফাঁদে ফেলতে চেয়েছিল বোধহয়। রিঙ্কু বলল, ওর কথায় আমরা ভয় পাবো নাকি? আমরা হাম্পি দেখতে এসেছি, সেখানে যাবই। কাকাবাবুর সঙ্গে ওরকম একটা জায়গা দেখার চান্স আর কখনো পাবো? কাকাবাবু সব কিছু ভালো বুঝিয়ে দিতে পারবেন। চলো চলো, সবাই তৈরি হয়ে নাও। 8 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়া হলো। গেস্ট হাউসটা না ছেড়ে সেখানে রেখে যাওয়া হলো কিছু জিনিসপত্র। সবাই উঠার পর রঞ্জন গাড়িতে স্টার্ট দিয়ে বলল, ওই মোহন সিং বেটা সিনেমায় ডাকাতের পাঠ করে, ব্যাপারটাও ডাকাতের মতন। আবার ওদের দলে একজন 80-90 বছরের থুত্থুরে বুড়ো, সে নাকি একজন নামকরা পণ্ডিত। এই অদ্ভুত কম্বিনেশনটা আমি ঠিক বুঝতে পারছি না। রিঙ্কু বলল, ওরা দলবল মিলে সবাই হাম্পিতে গেছে নিশ্চয়ই, চলো একটু পরেই সব বোঝা যাবে। ওদের দুজনের এই কথা শুনে কাকাবাবু একটু মুচকি হাসলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। কিছু দূর যাবার পর একটি ছোট্ট শহর মতন দেখা গেল। সেটার নাম হসপেট। কিছু দোকানপাট, হোটেল আর রেল স্টেশন আছে। গেস্ট হাউসে শুধু ডিম আর পাউরুটি ছাড়া আর কিছু ছিল না বলে ওরা সেখানে ব্রেকফাস্ট খায়নি। ডিম আর টোস্ট রোজই খাওয়া হয়, বাইরে বেড়াতে এসে ওসব খেতে ভালো লাগে না। রিঙ্কুর আজ পুরি, তরকারি, জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছে। সেরকম 2-3টে দোকান দেখা গেল। রঞ্জন গাড়ি দাঁড় করালো একটা দোকানের সামনে। সকালবেলার শীত শীত ভাবটা এরই মধ্যেই চলে গেছে। আজ অবশ্য সঙ্গে খাবার জল নেওয়া হয়েছে 3 বোতল। গাড়ি থেকে নামতে নামতে কাকাবাবু বললেন, এখান থেকে হাম্পি আর 6-7 কিলোমিটার দূরে, কিন্তু এক সময় বিজয়নগর রাজ্য শুরু হয়েছিল প্রায় এখান থেকেই। এই দিক দিয়েই পর্তুগিজরা আসতো গোয়া থেকে, ওরা ঘোড়া বিক্রি করত। বিজয়নগরের রাজারা ঘোড়া আমদানি করত ইউরোপ থেকে, পর্তুগিজরা সেই ঘোড়া সাপ্লাই দিত। জোজো জিজ্ঞেস করল, ইউরোপ থেকে ঘোড়া কিনতো কেন? আমাদের দেশে তখন ঘোড়া পাওয়া যেত না? কাকাবাবু বললেন, হ্যাঁ পাওয়া যেত, কিন্তু সেগুলো ছোট ছোট। ইউরোপের ঘোড়া তখন অনেক বড় আর তেজি বেশি।
তখনকার দিনের যে রাজার যত বেশি শক্তিশালী অশ্বারোহী বাহিনী সৈন্যবাহিনী থাকতো তারাই যুদ্ধে জিতে যেত। সন্তু বলল, আমাদের দেশের ঘোড়াগুলো সব টাট্টু ঘোড়া? কাকাবাবু বললেন, সব নয়, বেশিরভাগ ভালো জাতের ঘোড়া বিদেশ থেকে এসেছে। রঞ্জন তখন বলল, সেই সব ভালো ভালো ঘোড়া যুদ্ধেই মরে গেছে নিশ্চয়ই। এখনকার টাঙার ঘোড়াগুলো দেখুন, বেতো বেতো রোগা রোগা। এই শহরের রাস্তা দিয়ে টাঙার মতো একরকম গাড়ি যাচ্ছে অনেক। রঞ্জনের কথাই ঠিক, সেগুলোর কোনো ঘোড়াই তাগড়া নয়। 5 জনের এই দলটি গিয়ে বসলো একটি রেস্তোরাঁর দোতলায়। এরই মধ্যে রঞ্জনের চেহারাটাই আগে চোখে পড়ে। লম্বা চওড়া মুখ ভর্তি দাড়ি, আর সে মাথায় একটি টুপি পরেছে ক্রিকেট খেলোয়াড়ের মতো। অনেকেই তার দিকে তাকিয়ে থাকে। খাবারের অর্ডার দেওয়ার পর রঞ্জন বলল, হাম্পিতে যাওয়ার পর যদ্দূর মনে হচ্ছে ওই মোহন সিংয়ের সঙ্গে দেখা হবেই। সে যদি আবার ধমকাধমকি শুরু করে তাহলে আমাদের স্ট্র্যাটেজি কী হবে সেটা ঠিক করে ফেলা যাক। রিঙ্কু বলল, ইস, ধমকালে হলোই নাকি? বিজয়নগর কি ওর মামা বাড়ি? ও যদি গায়ে পড়ে আর একটা কথা বলতে আসে তাহলে ওকে আমি পুলিশে ধরিয়ে দেব। রঞ্জন বলল, কাকাবাবু জানেন তো, রিঙ্কুর ধারণা ভারতবর্ষের সব পুলিশ ওর হুকুম শুনতে বাধ্য। রিঙ্কু বলল, কেন শুনবে না? একজন লোক যদি অন্যায় করে পুলিশ তাকে ধরবে না? জোজো বলল, তোমরা আমার উপর ছেড়ে দাও, এবার মোহন সিং কিছু করতে হলে আমি একাই ওকে ট্রিট করব। রঞ্জন বলল, তা জোজো পারবে, জোজো সব পারে। টেবিলের উপর থেকে একটা ছোট্ট প্লাস্টিকের বাটি তুলে নিল জোজো। সেই বাটিতে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো। এদিককার লোকেরা খুব ঝাল খায়, সব খাবারে শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেয়। জোজো পকেট থেকে রুমাল বার করে তাতে ঢেলে নিল লঙ্কার গুঁড়োগুলো। তারপর রুমালটায় পুটলি বেঁধে পকেটে রাখল। সন্তু বলল, হাতটা ধুয়ে নে জোজো, নইলে কখন নিজের হাত চোখে লাগিয়ে কান্নাকাটি শুরু করবি। রিঙ্কু বলল, ওসব করার দরকার নেই, লোকটাকে আমি পুলিশে ধরাবো। রঞ্জন বলল, অর্থাৎ কিছুই ঠিক হলো না। কাকাবাবু কিছু বলছেন না, তার মানে তিনি কিছু একটা ঠিক করে রেখেছেন। যাকগে, বিজয়নগর দেখার পর আমরা কোথায় যাব? রিঙ্কু বলল, এরপর আমরা গোয়া যাব। রঞ্জন বলল, সে তো অনেক দূরে, অতখানি কে গাড়ি চালাবে? সন্তু বলল, রঞ্জন দা, ওই যে তুঙ্গভদ্রা নদী আমরা দেখলাম, সেই নদী কোনো এক জায়গায় কৃষ্ণা নদীতে মিশেছে, সেইখানটা একবার গেলে হয় না? রঞ্জন বলল, গ্রেট আইডিয়া, একসঙ্গে দুটো নদীর জল লুটোপুটি হুটোপুটি করছে, সেটা তো দেখতেই হবে। সেখানে আমরা সাঁতার কাটবো, কি বলো সন্তু? রঞ্জন এ কথায় এত উৎসাহিত হয়ে গেল যে ঝটপট 7-8খানা পুরি আর আলুর দম খেয়ে নিয়েই উঠে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি করো, আগে আমরা ইতিহাস দেখা সেরে নিই, তারপর চলে যাব তুঙ্গভদ্রার ধার দিয়ে গিয়ে কৃষ্ণা নদীর দিকে। আহা, কৃষ্ণা নদী, কী সুন্দর নাম। রঞ্জনের তাড়ায় গরম গরম কফি পেয়ালায় ঢেলে খেতে হলো জোজো আর সন্তুকে। তারপর আবার গাড়িতে চড়া। হাম্পিতে ঢোকার মুখে একদল গাইড দাঁড়িয়ে থাকে। বিজয়নগরের ভাঙা রাজধানী অনেকটা ছড়ানো, দেখবার জিনিসগুলো বেশ দূরে দূরে, গাইডের সাহায্য ছাড়া খুঁজে পাওয়া মুশকিল। রঞ্জনদের গাড়িটা গেটের কাছে থামতেই 4-5 জন গাইড ছুটে এলো। কাকাবাবু বললেন, গাইড নেবার দরকার নেই, জায়গাগুলো আমার মোটামুটি মনে আছে। গাইডরা সবাই মিলে একসঙ্গে বলতে লাগলো, অনেক নতুন নতুন জায়গা বেরিয়েছে, অনেক জায়গা খুঁড়ে নতুন জিনিস বেরিয়েছে। রঞ্জন বলল, আরে ভাই, হামলোক নতুন জিনিস দেখনে নেহি আয়া, হামলোক পুরনো ইতিহাস দেখেগা। একজন গাইড তবু জোর করে সামনের দরজা খুলে কাকাবাবুর পাশে উঠে পড়তে যাচ্ছিল। কাকাবাবু একটা হাত তুলে তাকে আটকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের গাইড হতে চান তো? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। রামরায় যখন বিজয়নগর আক্রমণের কথা শুনলেন তখন তিনি কি করেছিলেন? লোকটি থতমত খেয়ে বলল, রামরায়? কাকাবাবু বললেন, আপনি রামরায়ের নামও শোনেননি? তাহলে আপনি আমাদের গাইড হবেন কি করে? আমার সঙ্গে এই ছেলে মেয়ে যে অনেক প্রশ্ন করবে। গাইডটি গাড়ির দরজা থেকে একটু সরে গেল, তারপর দাঁত মুখ খিচিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল তুলে কলা দেখিয়ে বলল, ঠিক আছে যাও না, যাও, তোমরা কিছুই দেখতে পাবে না। রঞ্জন আবার গাড়িটা স্টার্ট দিল বটে, কিন্তু ভুরু কুচকে বলল, লোকটা কি আমাদের অভিশাপ দিল নাকি?
রিঙ্কু হাসতে হাসতে বলল, লোকটা খুব রেগে গেছে। ও বেচারা কি করে বুঝবে যে বিখ্যাত আর্কিওলজিস্ট রাজা রায় চৌধুরী এই গাড়িতে আছেন, আর তিনি ওকে ইতিহাসের পড়া ধরবেন। সন্তু জিজ্ঞেস করলো, কাকাবাবু, রামরায় কে ছিলেন? এখানকার শেষ রাজা? কাকাবাবু বললেন, রাজা নন, ব্যাপারটা বোঝাতে গেলে অনেকটা লম্বা ইতিহাস বলতে হয়। রঞ্জন বলল, না না, দরকার নেই, ইতিহাস যত ছোট হয় ততই ভালো। ফজলি আমের চেয়ে যেমন ল্যাংড়া আম মিষ্টি, সেই রকমই বড় ইতিহাসের চেয়ে, মানে আমরা যখন ওইসব ভাঙা দেওয়াল টেওয়াল দেখব তখন ছোট্ট করে ইতিহাসটা শুনে নিব। রিঙ্কু ধমক দিয়ে বলল, রঞ্জন, তোমার শুনতে ইচ্ছে না করলে চুপ করে থেকো। কাকাবাবু, আপনি বলুন তো। কাকাবাবু বললেন, সামনে তো ভিড় কিসের বলো তো? পুলিশ টুলিশও দেখা যাচ্ছে। রাস্তাটা সবে একটু বাঁক নিয়েছে। একটু দূরে দেখা গেল প্রচুর লোক জমে আছে। আরও কিছু লোক সেই দিকে ছুটছে। একটা বোমা ফাটার মতন জোর শব্দও হলো। কাকাবাবু বললেন, ওইখানেই মেন গেট, কিছু একটা ঘটেছে বলে মনে হচ্ছে। একটা বড় গেট দেখা যাচ্ছে, সেখানেই লোকেরা ঠেলাঠেলি করছে। কয়েকজন পুলিশ লাঠি উঁচিয়ে সরিয়ে দিতে চাইছে তাদের। রঞ্জন সেই গেটের উল্টো দিকের মাঠে গাড়িটা থামিয়ে বলল, আপনারা বসুন, আমি দেখছি। গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে সে এগিয়ে গেল। একটু বাদেই হাসতে হাসতে ফিরে এসে বলল, আজ আর ভেতরে ঢোকা যাবে না, আর সব বন্ধ। রিঙ্কু ভুরু কুচকে বলল, ভেতরে ঢোকা যাবে না মানে? কেন ঢোকা যাবে না? রঞ্জন দাড়ি চুমড়ে বলল, এখন ওই গাইডটার অভিশাপের মানে বুঝতে পারছি। ও সব জানতো। আমাদের সঙ্গে গাড়িতে পর্যন্ত এসে কিছুই না জানার ভান করে পয়সা আদায় করার তলে ছিল। রিঙ্কু বলল, গাইডের কথা বাদ দাও, ভেতরে যাওয়া যাবে না কেন, কি হয়েছে? রঞ্জন বলল, বললুম না আজ বন্ধ, ভিজিটার্স নট অ্যালাউ। এখানে একটা সিনেমার শুটিং হচ্ছে, পুলিশ কাউকে কাছে যেতে দিচ্ছে না। রিঙ্কু আরও রেগে গিয়ে বলল, সিনেমার শুটিং হচ্ছে বলে আমরা যেতে পারবো না? কত দূর থেকে এসেছি, এমনি এমনি ফিরে যাব? আমি গিয়ে ওদের বলছি এটা বেআইনি। রিঙ্কুর সঙ্গে সঙ্গে সন্তু আর জোজো নেমে গেল গাড়ি থেকে। কাকাবাবু গাড়ির মধ্যে বসে থেকেই দরজাটা খুলে দিলেন হাওয়া খাওয়ার জন্য। রঞ্জন নাকে একটি নস্যি নিয়ে বলল, এইবার দেখা যাবে রিঙ্কুর তেজ কেমন, গ্যাস বেলুনের মতো ফুটো হয়ে যায়। ওর স্বাদের পুলিশরাই ওকে কড়কে দেবে। রিঙ্কুরা ফিরে এলো মিনিট 10 বাদে। ওদের চোখ মুখ দেখেই বোঝা গেল কিছু সুবিধে হয়নি। রিঙ্কু রাগে একেবারে ছটফট করছে। রঞ্জন মজার সুরে জিজ্ঞেস করলো, কি হলো, পারমিশন পাওয়া গেছে? সন্তু বলল, শুটিংয়ের সময় কাউকে ঢুকতে দিবে না। জোজো বলল, খুব জোরে একটা ফাইটিং সিন হচ্ছে মনে হচ্ছে। ওরা বলল বিকেল 5টার আগে কাউকে ভেতরে ঢুকতে দিবে না। রঞ্জন রিঙ্কুকে খোঁচা মেরে বলল, তুমি পুলিশের কাছে নালিশ করলে না? সিনেমা তো করছে মোহন সিং, তোমার পুলিশরা কি বলল? রিঙ্কু রাগে দুঃখে প্রায় কেঁদে ফেলল। এইসব ঐতিহাসিক জায়গা এখন ন্যাশনাল মনুমেন্টস, সিনেমার শুটিং হচ্ছে বলে পাবলিক সেখানে ঢুকতে পারবে না? এটা অন্যায়, অত্যন্ত অন্যায়। কতগুলো কনস্টেবল ওখানে রয়েছে, তারা কোনো কথাই শুনতে চায় না। রঞ্জন বলল, তাহলে এখন কি করা যায় সেটা বলো। বিকেল 5টা পর্যন্ত এখানে রোদ্দুরের মধ্যে বসে থাকার কোনো মানে হয় না। রিঙ্কু বলল, এখানে বসে থাকবো না, বিকেলে আবার ফিরে আসব। রঞ্জন বলল, তাতেও কোনো সুবিধা হবে না। সিনেমার শুটিং 5টা বললে 7টায় শেষ হবে, কিংবা আজ হয়তো শেষই হবে না, কালও এরকম চলবে। আমি যা বুঝতে পারছি হাম্পি দেখার কোনো আশা আমাদের নেই। এই জন্যই মোহন সিং এখানে আসতে বারণ করেছিল, খুব খারাপ কিছু বলেনি। রিঙ্কু বলল, তুমি বলতে চাও এই জায়গাটা না দেখে ফিরে যাব? অসম্ভব। রঞ্জন বলল, তাছাড়া আর উপায় কি বলো? আমি তো তোমাদের বাধা দিইনি, অবশ্য আমি পার্সোনালি খুব একটা হতাশ হইনি। আমার ভাই অত ইতিহাসের দিকে ঝোঁক নেই। ভাঙা দেওয়াল, ভাঙা দুর্গ আর মন্দির টন্দির ওসব জায়গাতে, সব জায়গাতেই প্রায় এক। তোমরা চাও তো অন্য জায়গায় তোমাদের ওসব জিনিস দেখিয়ে দেব। এখন আমি সাজেস্ট করছি এখানে শুধু বসে থেকে কোনো লাভ নেই। চলো কৃষ্ণা আর তুঙ্গভদ্রা নদীর সঙ্গমের দিকে যাই। রাস্তায় খাবার দাবার কিনে নেব, সেখানে পিকনিক করব, একসঙ্গে দুটো নদীর জলে সাঁতার কাটবো। ইতিহাসের চেয়ে জ্যান্ত প্রকৃতি অনেক ভালো। রিঙ্কু বলল, আমরা বিজয়নগর না দেখে ফিরে যাব? কাকাবাবু, আপনি কিছু বলছেন না? কাকাবাবু আকাশের দিকে চেয়েছিলেন। আকাশে অনেকগুলো চিল কিংবা শকুন উড়ছে একসঙ্গে। সম্ভবত বোমার শব্দে তারা এখান থেকে উড়ে গেছে। কাকাবাবু সেখান থেকে চোখ নামিয়ে বলল, রঞ্জন, তোমার ইতিহাস সম্পর্কে আগ্রহ নেই, কিন্তু এখানে অন্য একটা ভারী চমৎকার দেখার বা শোনার জিনিস আছে।
রাজধানী বিজয়নগর প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এর ভেতর একটা মন্দির আছে, সেটা খুব বেশি ভাঙেনি। তার নাম এরা এখন বলে বিঠল স্বামী টেম্পল। এই মন্দিরটার মজা কি জানো তো? সেটা হচ্ছে মিউজিক্যাল টেম্পল। তার মানে এই মন্দিরের এক একটা থামে একটু জোরে আঘাত করলে নানা রকম সুর বেরোয়। রঞ্জন চোখ বড় বড় করে বলল, থামে আঘাত করলে সুর বেরোয়? কাকাবাবু বললেন, হ্যাঁ, 7টা থামে টোকা মারলে তুমি সারে গামা শুনতে পাবে। আরেক জায়গায় পুরো একটা গানের সুর, একটা থামে তবলার লহরা। রঞ্জন গান বাজনা খুব ভালোবাসে। সে খুব কৌতূহলের সঙ্গে কাকাবাবুর কথা শুনল। তারপর বলল, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না কাকাবাবু। মন্দিরের থামে টোকা দিলে সারে গামা তবলার লহরা শোনা যায়? যা হতেই পারে না, আষাঢ়ে গপ্প। জোজো গম্ভীরভাবে বলল, ইস্তাম্বুলে এরকম মন্দির আছে। রঞ্জন বলল, ইস্তাম্বুলে তো আমরা এখন যেতে পারছি না ভাই, তাছাড়া ইস্তাম্বুলে কোনো মন্দির আছে বলেও শুনিনি। রিঙ্কু বলল, রঞ্জন, তুমি বড্ড হয়ে গেছো, কাকাবাবু তোমায় মিথ্যে কথা বলবেন? রঞ্জন বলল, আমি সে কথা বলছি না, তবে সিইং ইজ বিলিভিং, মানে নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে এসব কথা বিশ্বাস করা যায় না। তুমি আমার সঙ্গে বাজি ধরবে? কত, 100 টাকা? কাকাবাবু বলল, তুমি ওর সঙ্গে বাজি ধরছো কেন? কথাটা তো আমিই বলেছি। চলো তাহলে মন্দিরটা দেখে আসা যাক। রঞ্জন বলল, যাব কি করে? যাবার উপায় নেই বলেই তো আপনি আমাকে এত ধোকায় ফেলে দিলেন। কাকাবাবু বললেন, কেন যাওয়া যাবে না? ইচ্ছা থাকলেই উপায় হয়। কাকাবাবু গাড়ি থেকে নেমে পড়তেই রঞ্জন একগাল হেসে বলল, ও তাই বলুন, আপনার আইডেন্টিটি কার্ড দেখলেই পুলিশরা আপনাকে রাস্তা ছেড়ে দিবে, আপনাকে কেউ আটকাবে না। সেই কথা এতক্ষণ বললেই হতো। রিঙ্কু কিংবা সন্তু জোজোর মুখে অবশ্য কোনো আশার ভাব ফুটল না। তারা এইমাত্র পুলিশের সঙ্গে তর্ক করে এসেছে। অতি সাধারণ সব কনস্টেবল, তারা কোনো কথাই বুঝতে চায় না। সিনেমা কোম্পানির কিছু লোকও সেখানে রয়েছে, তারা খালি চেঁচিয়ে বলছে, হটাও, ভিড় হটাও। এরা কি কাকাবাবুকে পাত্তা দিবে? কাকাবাবু গাড়ি থেকে নেমে ক্রাস দুটো বগলে নিয়ে বললেন, তোমরা গাড়ি বন্ধ করে চলে এসো আমার সঙ্গে। ভিড় ঠেলে কাকাবাবু এগিয়ে গেলেন একেবারে সামনে। সন্তু মনে মনে একটু ভয় পাচ্ছে। সে জানে কাকাবাবু কোনো দিনও আইডেন্টিটি কার্ড দেখান না, এমনকি কাকাবাবু সেরকম কোনো কার্ড আছে কি না তাও সে জানে না। এই দলটাকে খুব সামনে এগিয়ে আসতে দেখে দুজন কনস্টেবল রুক্ষভাবে বলল, হটো হটো, দূর হটো। কাকাবাবু আঙ্গুল তুলে একটু দূরের একজন সন্ডা মাকা লোককে দেখিয়ে পুলিশকে বললেন, আমরা ওই সিনেমা ইউনিটের লোক, ওই লোকটাকে ডাকো, ও ঠিক বুঝবে। আমরা এই সিনেমা ইউনিটের লোক। রঞ্জন সেই লোকটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে গলা ধাক্কা দিয়েছিল কি যেন নাম ওর? বিজু সিং, তাই না? কাকাবাবু হেসে বললেন, এবার দেখো না কি মজা হয়। পুলিশরা কাকাবাবুর কথা শুনেও দ্বিধা করছিল। কাকাবাবু আবার তাদের বললেন, আমরা মোহন সিংয়ের মেহমান, কেন দেরি করছো? ওই বিজু সিংকে এখানে ডেকে আনো। এবার একজন সেপাই ছুটে গেল। বোঝা গেল যে মোহন সিংয়ের নামটা এদের খুব চেনা, সে নামটাকে ওরা ভক্তি করে কিংবা ভয় পায়। সেপাইয়ের কথা শুনে এগিয়ে এলো বিজু সিং। কাকাবাবুকে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল। ভুরু দুটো কপালে তুলে সে বলল, আপ রাজা রায় চৌধুরী? কাকাবাবু হেসে বললেন, আমি একা নই, মোহন সিংকে খবর দাও, আমার সঙ্গে আরও 4 জন আছে, আমরা ভেতরে যাব। বিজু সিং আর কোনো কথা না বলে উল্টো দিকে ফিরে এক দৌড় দিল। দূরে আবার শোনা গেল বোমা ফাটার মতন শব্দ। কতগুলো ঘোড়া চিহি করে উঠল। অবশ্য আসল জায়গাটা এখান থেকেও দেখা যাচ্ছে না। একটু বাদেই দূর থেকে ধুলা উড়িয়ে ছুটে এলো একটা ঘোড়া। তার পিঠে জরি মখমলের পোশাক পরা একজন বিরাট চেহারার লোক। কোমর বন্ধের একদিকে তলোয়ার আর একদিকে পিস্তল, মাথায় পালক দেওয়া শিরস্ত্রাণ। ইতিহাস বইয়ের পাতায় এইরকম মানুষদের ছবি আঁকা থাকে। সিনেমার পাটের জন্য মেকআপ নিলেও সন্তুরা চিনতে পারল মোহন সিংকে। জোজো পকেটে হাত দিয়ে চেপে ধরল শুকনো লঙ্কার পুটলিটা। রঞ্জন হাতে নিল নস্যির কৌটো। ঘোড়া চালিয়ে মোহন সিং থামলো একেবারে কাকাবাবুর সামনে। প্রায় 1 মিনিট হা করে তাকিয়ে থেকে সে আস্তে আস্তে বলল, রাজা রায় চৌধুরী, আপনি সত্যি এসেছেন? এসে বলছেন কি যে আপনি আমার মেহমান? কাকাবাবু হালকাভাবে বললেন, হ্যাঁ, এসে পড়লাম। আমাদের সিনেমার শুটিং দেখার খুব ইচ্ছে, পুলিশরা ঢুকতে দিচ্ছিল না,
তাই তোমার নাম বললাম। কেন, তোমার কোনো আপত্তি আছে নাকি? ঘোড়া থেকে নেমে মোহন সিং কাকা বাবুর একেবারে নাকের সামনে এসে দাঁড়ালো। একটু দূরে বিজয় সিং আরও কয়েকটি গুন্ডা ধরনের লোক নিয়ে এসেছে। কাকাবাবু পেছনে ফিরে একজন পুলিশকে বলল, আমাদের গাড়িটার উপর একটু নজর রেখো ভাই, আমরা খানিক বাদেই ফিরে আসব। তারপর তিনি মোহন সিংয়ের দিকে তাকিয়ে বলল, চলো এবার যাওয়া যাক। মোহন সিং হঠাৎ যেন বদলে গেল। বেশি বেশি বিনয় দেখিয়ে সে মাথা ঝুঁকিয়ে বলল, নমস্তে নমস্তে, আইয়ে আইয়ে। আপনার মতন গুণী লোক শুটিং দেখতে এসেছেন, হে তো অতি ভাগ্যের কথা। জানেন মিস্টার রায়চৌধুরী, এর আগে অনেক মন্ত্রী আর সরকারি অফিসার শুটিং দেখতে চেয়েছিল, কারো কথায় পাত্তা দিইনি, কিন্তু আপনাদের কথা আলাদা। কাকাবাবু বললেন, আমরা বেশিক্ষণ থাকবো না। মোহন সিং, আপনার মেকআপ দেখে মনে হচ্ছে আপনি শুটিং করতে করতে চলে এসেছেন। আপনার ব্যস্ত হবার কোনো দরকার নেই, আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখেই চলে যাব। মোহন সিং বললেন, আপনার যতক্ষণ ইচ্ছে হয় থাকবেন। প্রফেসর শর্মাজি আমাদের বলে রেখেছেন যে মিস্টার রাজা রায় চৌধুরী এলে তাকে খাতির যত্ন করবে। আপনি এই জায়গাটার হিস্ট্রির বিষয়ে অনেক কিছু জানেন, শুটিংয়ের সময় আপনি অ্যাডভাইস দিতে পারবেন। জোজো হঠাৎ করে চেঁচিয়ে উঠল। সবাই সেদিকে ফিরতে জোজো বলল, আমার চোখে কি যেন কামড়েছে হঠাৎ। তারপর দুই হাতে চোখ চাপা দিয়ে সে আর্তনাদ করতে লাগলো, জ্বলে গেল, চোখ জ্বলে গেল, আমি অন্ধ হয়ে যাব। রঞ্জন সন্তুর দিকে তাকিয়ে মুচকি হাসল। রিঙ্কু ব্যস্ত হয়ে বলল, জল কোথায়? জল পাওয়া যাবে, ওর চোখে জলের ঝাপটা দিতে হবে। মোহন সিং পেছনে ফিরে হুকুম দিল, বিরজু, এই মেহমানদের টেস্টে নিয়ে যাও, চা পানি পিলাও, আমি শর্মাজিকে খবর দিয়ে আনছি। অন্ধ মানুষের মতন জোজোকে ধরে নিয়ে চলল সন্তু। জোজো অনাবারত মরে গেলাম বলে যাচ্ছে। সন্তু তার কানে ফিসফিস করে বলল, তোকে হাতটা ভালো করে ধুয়ে নিতে বলেছিলাম না? একটু দূরেই পরপর 3টি তাঁবু খাটানো, বাইরে রঙিন ঝালর আর ফুলের মালা দিয়ে সাজানো। একটা তাঁবু বেশ বড়, তার মধ্যে অনেকগুলি চেয়ার, একপাশে তবলা, ঢোল, সেতারা, সারেঙ্গি এইসব রাখা, আর এক পাশে অনেকগুলো তলোয়ার, খন্তা, কোদাল আর শাবল। ওদের সেই তাঁবুর মধ্যে এনে বিজু সিং বলল, আপলোক বৈঠিয়ে, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। একটু পরেই একজন লোক এক জগ জল নিয়ে এলো। রিঙ্কু সেটা নিয়ে বলল, জোজো চোখ খোলো, আমি ঝাপটা দিয়ে দিচ্ছি। জোজো কিছুতেই চোখ খুলতে পারছে না। রঞ্জন এসে চেপে ধরল তার হাত। সন্তু জোর করে তার চোখের পাতা খুলে দেওয়ার চেষ্টা করলো। রিঙ্কু জল ছিটিয়ে দিতে লাগলো তার মুখে। রঞ্জন বলল, নিজের অস্ত্রে নিজেই ঘায়েল। রিঙ্কু বলল, চুপ, এখন ওসব বলে না। মিনিট 5 বাদে জোজো অনেকটা সুস্থ হলো, তার জামা ভিজে গেছে অনেকখানি। একটা চেয়ারে হেলান দিয়ে সে বসে রইল আচ্ছন্নের মতো। কাকাবাবু বললেন, কিচ্ছু ক্ষতি হবে না, এত জলের ঝাপটায় চোখটা বরং পরিষ্কার হয়ে গেল। তাহলে আর দেরি করে কি হবে, চলো যাওয়া যাক। জোজো, আর কোনো অসুবিধা নেই তো? জোজো এখনও চোখ খুলছে না। সে বলল, না ঠিক আছে, যেতে পারবো। রঞ্জন বলল, জোজো চোখ বুজে শুটিং দেখবে, তাতেই বোধহয় বেশি ভালো দেখা যাবে। বিজয় সিং বলল, না না, আপনারা বসুন, শুটিং শুরু হতে দেরি আছে। এই রোদ্দুরের মধ্যে কোথায় যাবেন, এখানে বসে আরাম করুন। কাকাবাবু বললেন, শুটিং শুরু না হলেও আমরা ততক্ষণ মন্দির টন্দিরগুলো দেখি, বিঠল স্বামীর মন্দির এদের দেখাবো বলেছি। বিজয় সিং বলল, ওই মন্দিরের সামনে একটা অন্য সেট তৈরি হচ্ছে, বাঁশ বাঁধা হচ্ছে, এখন গেলে কিছুই দেখতে পাবেন না। বিকেলবেলা আপনাদের নিয়ে যাব সেখানে। কাকাবাবু বললেন, বিকেল পর্যন্ত তো আমরা এখানে থাকবো না। এই সময় মোহন সিং ফিরে এসে বলল, মিস্টার রায়চৌধুরী, আপনারা এসেছেন শুনে প্রফেসর শর্মাজি খুব খুশি হয়েছেন। উনি একবার ডাকছেন আপনাকে, জরুরি কথা আছে। আপনি 5 মিনিটের জন্য ঘুরে আসবেন, আপনার লোকরা ততক্ষণ বসুক এখানে। কাকাবাবু ক্রাস নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, শর্মাজির সঙ্গে একবার দেখা করে আসি। কত দূর যেতে হবে? মোহন সিং বলল, এই তো কাছেই। উনি এরকম আরেকটা তাঁবুতে আছেন, উনি এই ফিল্মে পার্টও করছেন, জানেন তো? দেখবেন, চলুন কীরকম মেকআপ নিয়েছেন। কাকাবাবু ভুরু তুলে বললেন, তাই নাকি, উনি সিনেমায় পার্ট করছেন এই বয়সে? মোহন সিং বলল, জি হ্যাঁ, উনি রাম রায় সেজেছেন, খুব মানিয়েছে। সেই থুত্তুরে বুড়ো লোকটি সিনেমার পার্ট করছে শুনে সন্তু রঞ্জনদের মুখে একটা হাসির ঢেউ খেলে গেল। কাকাবাবু ওদের বললেন, তোরা বস তাহলে, আমি চট করে ঘুরে আসি, অন্য কোথাও চলে আসনি জানো। কাকাবাবু ঘুরে ওরা চলে যাবার পর সন্তু তাঁবুর এক কোনায় গিয়ে একটা তলোয়ার তুলে নিল হাতে। রঞ্জনও আর একটা তুলে নিয়ে সামনের দিকে দুবার ঘুরিয়ে বলল, কে সন্তু, হবে নাকি সোর্ট ফাইট? সন্তু বলল,
আমি তলোয়ার খেলতে জানি না, আপনি শিখেছেন বুঝি? রঞ্জন দাড়িতে হাত বুলিয়ে বলল, অনেক দিন আগে, স্টুয়ার্ট গ্রাঞ্জারের চেয়ে একটু কম ভালো পারি। এদেশে চ্যাম্পিয়ন। সন্তু বলল, সিনেমার জন্য অনেক সেট বানাতে হয়, মাটি ফাটি খুঁড়তে লাগে বোধ হয়। সিনেমায় যত রাজবাড়ি ফাড়ি দেখা যায় সবই তো নকল। তাঁবুর পর্দা সরিয়ে বীর্য সিং আবার ঢুকতে ওরা তলোয়ার দুটো রেখে দিল। বীর্য সিংয়ের হাতে একটা ট্রেতে 4 গেলাস শরবত, বেশ লম্বা লম্বা গেলাস, তাতে ভর্তি শরবতের উপর বরফের টুকরা ভাসছে। রঞ্জন প্রথমেই হাত বাড়িয়ে একটা গেলাস তুলে নিয়ে বলল, আরে এসব আবার কেন? বীর্য বলল, বাইরে বহুত গরম, একটু ঠান্ডা খেয়ে নিন। রঞ্জন বলল, জোজো খেয়ে নে, তোর চোখ ঠান্ডা হয়ে যাবে। রিঙ্কু বলল, আমি শরবত খাবো না। বীর্য তার কাছে এসে বলল, খান, খেয়ে দেখুন, পেস্তার মালাইয়ের শরবত, শুটিংয়ের সময় সবাই 2-3 গেলাস করে খায়। রঞ্জন প্রথম চুমুক দিয়ে বলল, চমৎকার, আমারও 2-3 গ্লাস খেতে ইচ্ছে করছে। অনিচ্ছা সত্ত্বেও রিঙ্কুকে নিতে হলো গেলাসটা। বীর্য সিং রঞ্জনকে বলল, আপনি আর এক গ্লাস নেবেন? আমি আনছি। রঞ্জন বলল, না না, আমার আর চাই না, এমনিই বলেছিলাম। রঞ্জন দ্বিতীয় চুমুকেই সবটা শেষ করে ফেলল। বীর্য সিং বেরিয়ে গেল তাঁবু থেকে। রিঙ্কু বলল, আমার ভালো লাগছে না, বড্ড বেশি মিষ্টি, সবটা খাবো না। সন্তু আর জোজো প্রায় শেষ করে এনেছে। রঞ্জন বলল, রিঙ্কু তুমি সবটা খাবে না? তাহলে আমাকে দিয়ে দাও। জোজোর হাত থেকে খসে পড়ল গেলাসটা। মেঝেতে দড়ির কার্পেট পাতা, তাই গেলাসটা ভাঙল না। সন্তু জিজ্ঞেস করলো, কি হলো রে, গেলাসটা ফেলে দিলি? জোজো একটা বিরাট হাই তুলে বলল, আমার ঘুম পাচ্ছে। সন্তু নিচু হয়ে গ্লাসটা তুলতে যেতেই ঝিমঝিম করে উঠল তার মাথা। কি হচ্ছে তা বোঝবার আগেই সে জ্ঞান হারিয়ে পড়ে গেল কার্পেটের উপর।